এমন ফকফকা সাদা মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। পাত্রী দেখতে এসে আরাধ্যর এমন চড়া কণ্ঠের রুষ্ট বাক্যে হতবিহ্বল সকলে। হই হুল্লোড়ে ভরপুর পরিবেশ। হুট করে ছেয়ে গেল নিস্তব্ধতায়। বুকের মধ্যে দামামা বাজানোর মতো শব্দ হচ্ছে চেষ্টার, তবুও সে নির্বাক। নতশিরে এক দৃষ্টে তাকিয়ে আছে মেঝের দিকে, যেন এই মুহূর্তে তার একমাত্র কাজ মেঝেতে পড়ে থাকা প্রতিটা অণু পরমাণু থেকে শুরু করে জীবাণুদের পর্যবেক্ষণ করা। দুই পরিবারের মাঝে ছোটোখাটো একটা যুদ্ধ লেগে যেতেই নিঃশব্দে বসার ঘর থেকে উঠে নিজের ঘরে চলে যায় শ্রেষ্ঠা। ভাবখানা এমন যেন এই মুহূর্তে তার পেছনে ফেলে আসা বসার ঘরটাই কিছুই হয়নি, সবটাই সরল স্বাভাবিক। অভদ্রতামি করবি না আরাধ্য। সেই কবে থেকে মেয়েটাকে পছন্দ আমাদের, শুধু তোর ফেরার অপেক্ষায় ছিলাম। এখন পুরো পাড়া জানাজানি হয়ে গেছে এই ব্যাপারে। এই মুহূর্তে তুই এই বিয়ে থেকে সরে আসতে পারিস না, এটা অন্যায়। সিরিয়াসলি মা, এটা অন্যায়। পছন্দ না হলে জোর করে বিয়ে করে নেব? তুমি আমাকে এমনটাই বলছো? তবে ফোঁস করে শ্বাস ছাড়লেন আরোহী খান। আরাধ্য জেদ সম্পর্কে অবগত তিনি, কিন্তু মেয়েটার সাথে হওয়া অন্যায়ও মেনে নিতে পারছেন না। অতপর বিনয়ী ভঙ্গিতে তাকান সামনের সোফায় বসে থাকা শিমুল নিহারের দিকে। তৎক্ষণাৎ খ্যাত করে ওঠেন শিমুল নিহার। পাত্রপক্ষের মতিগতি বুঝতে তার আর বাকি নেই। না চাইলেও বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলের যথেষ্ট শিক্ষার অভাব আছে। বিয়ে দেওয়ার চেয়ে তাকে সুশিক্ষা ভদ্রতাই শেখানো উচিত আগে। রাগে কপাল কুঁচকে ফেলেন আরোহী খান। আরাধ্যকে ভীষণ ভালোবাসেন তিনি। বাইরের কোনো মানুষের কাছ থেকে তার সম্পর্কে এমন মন্তব্যে ক্ষুব্ধ হন তিনি। অতপর দাঁত কিরমির করে বলে ওঠেন, একদম ফালতু কথা বলবেন না। পাত্রপক্ষকে বাড়িতে ডেকে যে সে অপমান করা মানুষদের পারিবারিক শিক্ষা কেমন হতে পারে বুঝতে আর বাকি নেই আমার। আমার ছেলে চাইলেও এই বিয়ে হতে দেব না আমি আর। মুহূর্তের শীতল পরিবেশ আরও একবার গমগমে হয়ে উঠল দুই নারীর কথা কাটাকাটিতে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে আরাধ্য। অতপর কাউকে কিছু না বলে হুট করেই বসার ঘর থেকে উঠে যায় সে। বসার ঘর পেরিয়ে আরও 2 রুম পার হয়ে তৃতীয় রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা হালকা ভিড়ানো। আরাধ্য হালকা ধাক্কা দেয় দরজায়। অতপর রুমের মধ্যে ঢুকেই হুট করে লক করে দেয় ভেতরের থেকে। চোখ বড় বড় করে তাকায় চেষ্টা। আচানক এমন আক্রমণাত্মক পদক্ষেপের কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। বিয়ের ব্যাপারটা মিটমাট করার জন্যই তো বসার ঘর থেকে উঠে এসেছে সে। তবে সদ্য সাক্ষাৎ হওয়া এই ছেলে তার রুমে কেন? আবার ভেতর থেকে লকই বা করলো কেন? মিস্টার আরাধ্য, যতদূর জানি আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। অন্তত একদিন পর্যন্ত সেই ধারণাই ছিল, কিন্তু আজকের একের পর এক প্রত্যেকটা ব্যবহার প্রমাণ দিচ্ছে অন্য কিছুর। আশা করছি নিজের সাথে সাথে পরিবারের মাথা হেঁট হওয়ার কারণ হতে চাইবেন না। ভদ্রভাবে বলছি, রুম থেকে বের হয়ে যান। আপনাকে আমার সিগারেটের মতো লাগছে, একেবারে নেশা নেশা। 2 ঠোঁটের মাঝে চেপে ধরে রাখতেই মন চাই যেন। ঠোঁটের ভাঁজ থেকে উন্মুক্ত করব শুধু ফু দেওয়ার জন্য। একটা শেষ হলে আর একটা, সেটা শেষ হলে আরও একখানা জ্বলন্ত সিগারেট ঠোঁটে চেপে ধরে রাখার মতো। ইস, কি যেন এক নেশায় বোধ আমি। আরাধ্যর কথায় বেবুক বনে যায় চেষ্টা। কিছুক্ষণ আগেই তো এই ছেলেটা তাকে বিয়ে করতে অস্বীকার করলো। মুহূর্তের মাঝে এমন পোল্টিবাজ লোকের দর্শনটাও বোধ হয় এবার হয়েই গেল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে চেষ্টার। এমন কিছু বলবো আশা করেছিলে নিশ্চয়ই? মেয়ে জাতিটাই হলো এমন, ন্যাকামো করে কয়েকটা কথা বললেই গলে যায়, যেন হাওয়া মিঠাই। 2 দিনের প্রেমে 2-4টে মিষ্টি কথায় নিজেকে বিলিয়ে দিয়ে হোটেল পর্যন্ত চলে যায়। রেডিকিউলাস। এতক্ষণ বহু কষ্টে
নিজের রাগ সংবরণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল চেষ্টা, কিন্তু আরাধ্যর শেষোক্ত কথায় রাগে শরীর কাঁপতে থাকে তার। চোখ বন্ধ করে ঠোঁট গোল করে জোরে জোরে নিঃশ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে সে। অতপর তীক্ষ্ণ চোখে সরাসরি তাকায় আরাধ্যর দিকে। তার চাউনিতে কি ছিল জানা নেই, তবে আরাধ্যর বুক কেঁপে ওঠে। চনমনে দৃষ্টিতে তাকায় এদিক সেদিক। মিস্টার আরাধ্য, আমি কিন্তু কারো বেডরুমে যাইনি, এমনকি কারো পারমিশন ছাড়া সেই রুমের দরজা লক করে একটা অভদ্র, আনকালচার, ইনম্যাচিউর, তথাকথিত শিক্ষায় শিক্ষিত মানুষের সাথে কথা বলার আদব জ্ঞানহীন পুরুষের সাথে বার্তালাপ শুরু করিনি। এমনকি তারই বাড়িতে দাঁড়িয়ে তাকে অপদস্থও করিনি। এবার নিশ্চয়ই কে কাকে কিভাবে বিলিয়ে দিচ্ছে হোটেলে নাকি একটা মেয়ের বেডরুমে, সেই সংজ্ঞাটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি। শ্রেষ্ঠার বলা প্রতিটা শব্দে ছিল তীব্র অপমানের রেশ। প্রতিটা শব্দ যেন খুব নিখুঁতভাবে তীরের ন্যায় ছুঁড়ে দেওয়া হয়েছে আরাধ্যর দিকে। রাগে শরীরের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে ওঠে তার, অথচ দাঁতে দাঁত চেপে তা নিঃসংকোচে গিলে ফেলে আরাধ্য। পরিবর্তে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে বলে ওঠে, চলুন বিয়েটা বরং সেরে ফেলি। 2 মাস ট্রায়াল দেওয়ার পর যদি পছন্দ না হয় ডিভোর্স লেটার পেয়ে যাবেন। ও হ্যাঁ, আপনার খরচের চিন্তা করতে হবে না, প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা ঠিকই পেয়ে যাবেন। আমার এতটাও দুর্দিন আসেনি যে আপনার মতো একটা বিকৃত মস্তিষ্কের মানুষকে বিয়ে করতে যাব। এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যান, নইলে এতক্ষণ ধরে করা একের পর এক বেয়াদবির জবাব করায় গন্ডায় মিটিয়ে দিতে এই শ্রেষ্ঠ তারকদার খুব ভালো করেই জানে। চারপাশ শুনশান, নীরবতায় আচ্ছন্ন। রাতের অন্তিম প্রহর চলছে, অথচ নির্ঘুম আরাধ্য। আজকের ঘটে যাওয়া প্রতিটা ঘটনা কিছুতেই মাথা থেকে মুছে ফেলতে পারছে না সে। রাগে সাপের মতো ফসফস করছে, কখনো এপাশ তো কখনো ওপাশ ঘিরে ফিরে ঘুমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে উঠে বসে। রাগে হাতের বালিশটাও ছুঁড়ে মারে দূরে। এতখানি অপমান আজ পর্যন্ত কেউ তাকে করেনি। এমনকি বহু বিদেশিনী মেয়ে তার সাথে লিভ ইন রিলেশনে থাকার জন্য মরিয়া হয়ে থাকত, অথচ মেয়েদের প্রতি তীব্র ঘৃণা আরাধ্যর। আরোহী খান ছাড়া পৃথিবীর কোনো নারীকেই সহ্য হয় না তার। বিয়েতেও একমাত্র মায়ের জোড়াজড়িতে রাজি হয়েছিল সে। চাকরির ইন্টারভিউয়ের জন্য রেডি হচ্ছে চেষ্টা। পাশে দাঁড়িয়ে থাকা নিষ্পাপ ভাষা ভাষা একজোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ আয়নায় চোখ পড়ে চেষ্টাকে এভাবে পলকহীন তার দিকে তাকিয়ে থাকতে দেখে শব্দ করে হেসে ফেলে সে। হাতের ঘড়ির বেলটা লাগাতে লাগাতে পেছন ফিরে কোলে তুলে নেয় শ্রেয়াকে, আদুরে গলায় বলে, মা, মানিকে আজকে খুব পচা লাগছে বুঝি? শ্রেয়া মামুনি এইভাবে তাকিয়ে আছে যে। এ মা, মামুনি তো প্রিন্সেস, প্রিন্সেসকে কি কখনো খারাপ লাগে নাকি? আমিও বড় হয়ে তোমার মতো প্রিন্সেস হব, কার্টুনের প্রিন্সেসের মতো মিষ্টি মিষ্টি লাগে তোমাকে। একদম না বাচ্চা, প্রিন্সেসদের জীবনে অনেক ভয়াবহ হয়। তোকে সুন্দর হতে দেব না আমি, একটুও সুন্দর হবি না তুই। এই দুনিয়া সৌন্দর্য নিয়ে জন্ম নেওয়া পাপ, মহাপাপ। আমার মতো ভয়ঙ্কর জীবনে আমি তোকে কখনোই ঠেলে দেব না। প্রয়োজনে কালি মাখিয়ে রাখবো, তাও ভালো। এইটুকু বাচ্চা মেয়েকে কী সব শেখাচ্ছিস তুই? শেষটা পাগল হলি নাকি? শিমুল নিহারের কণ্ঠস্বর শুনে শ্রেয়াকে ছেড়ে উঠে দাঁড়ায় চেষ্টা। পিছন ফিরে সন্তর্পণে মুছে ফেলে গড়িয়ে পড়া অশ্রুকণা। অতপর মুখে মেকি হাসি বজায় রেখে স্বাভাবিক কণ্ঠে বলে, তোমাদের পছন্দের পাত্রের কি খবর মা? শেষমেশ এই বিয়েটাও ক্যান্সেল হবে? কথা ঘোরাচ্ছিস কেন? আমি তো কিছু জিজ্ঞাসা করেছিলাম। সেই সব প্রশ্নের উত্তর বোধ হয় আমার যে ভালো জানা তোমাদের, অহেতুক কেন একই প্রশ্ন করো? তাই বলে এইটুকু বাচ্চা মেয়েকে এসব বলবি তুই?
ও যে ওর মায়ের মতোই রূপসী হয়েছে মা। ভাগ্যের নির্মম পরিহাসে যদি কপালটা মায়ের মতোই হয়। এমন একটা ভাব করিস যেন সে আর তোর মেয়ে। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। আশেপাশের মানুষজন ছি 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 করে, সেদিকে কোনো খেয়াল আছে তোর? ব্যাগে ফাইলপত্র গোছাতে গোছাতে বাঁকা চোখে শিমুল নিহারের দিকে তাকায় শ্রেষ্ঠা। অতপর কণ্ঠে তাচ্ছিল্য ভাব ফুটিয়ে তুলে বলে, আর কতকাল সমাজের জন্য আমাদের কাঠগড়ে দাঁড় করাবে? অনেক তো হারালে, এবার অন্তত নিজের জন্য বাঁচো, আমাদের জন্য ভালো থাকো। কালকে তো তোমাদের পছন্দ করা ছেলেকে আমি শ্রেয়ার ব্যাপারে কিছু বলিনি, তাও তো বিয়েটা ভাঙলো। এবার না হয় এই ভাঙা গড়ার খেলাটা বন্ধ করো। আমি সত্যি ক্লান্ত। শ্রেয়া আমার মেয়ে, ওকে আমি সেই পরিচয়েই বড় করব। এতে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক। হেই মিস, হাওয়া মিঠাই, আপনার পাশে বসলে গলে যাবেন না তো? লোকাল বাসের জনবসাগমের মাঝে হুট করেই কিঞ্চিত পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে শ্রেষ্ঠা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সাথে সাথে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করে। অতঃপর নিঃশব্দে চোখ রাখে জানালা হতে বাইরে। কিছুক্ষণ পর পাশে কারোর উপস্থিতি টের পেয়েও আগের মতোই নিঃশব্দে সিটে হেলান দিয়ে চোখ বোঝে শ্রেষ্ঠা। কানে ভেসে আসছে কন্ট্রাক্টরের তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠস্বর, বাসের মধ্যে মানুষজনের চেঁচামেচির শব্দ। তবুও শান্ত ভঙ্গিতে নীরব হয়ে বসে আছে সে। আচমকা কিছু একটা অনুভব করেই চমকিয়ে চোখ খুলে পাশে তাকায় শ্রেষ্ঠা। অচেনা এক মুখের আদল, দম বন্ধ হয়ে আসার উপক্রম। পাশে বসা 40 বয়সের পুরুষ মানুষটা ক্রমাগত নোংরাভাবে স্পর্শ করার চেষ্টা করছে তাকে। রুদ্ধশ্বাসে আশেপাশে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে কিছু বলার চেষ্টা করে। তৎক্ষণাৎ পাশে বসে থাকা মানুষটা হাতের কোণই হতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। কুটিল হেসে মিহি কণ্ঠে বলে ওঠে, লাভ নেই, গলা থেকে আওয়াজ বের হলে ক্ষতিটা তোমারই হবে। তুমি একা আর আমরা 4 জন, বাড়িতে ফেরার মতো অবস্থায় থাকবে না কিনা সন্দেহ। ঘৃণায় শরীর রিড়ি করে উঠছে শ্রেষ্ঠার। ব্যথায় চোখ থেকে পানি আসার উপক্রম। না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। দাঁতে দাঁত চেপে সহ্য করতে চেয়েও অস্ফুট স্বরে মুখ থেকে বের হয়ে যায় ব্যথাতুর শব্দ। টলমলে চোখে অন্য পাশে তাকিয়ে যতটা সম্ভব নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালায় সে, কিন্তু ফলাফল শূন্য। বলিষ্ঠ দেহের একজন পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব এক ব্যাপার। তবুও মনের জোরে নীরব যুদ্ধ আর খানিক নিশ্চল ধস্তাধস চলতে থাকে দুজনের মাঝে। হঠাৎ পিছনে চোখ ঘোরাতেই শ্রেষ্ঠার চোখাচোখি হয় আরাধ্যর সাথে। তার থেকে খানিকটা দূরে বাঁশের লম্বা লোহার দণ্ড ধরে ঝুলে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই করুণ চোখে তাকায় শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার করুণ চাউনি দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় আরাধ্য। যেন বাঘিনীর হুট করে ভেজা বিড়াল হয়ে ওঠার মতো দৃশ্য। সন্ধিহান চোখে আরাধ্য এক পলক তাকাই পাশে বসে থাকা লোকটার দিকে। অতপর এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় দুজনের। আরাধ্যকে সামনে এসে দাঁড়াতে দেখে মনে মনে ভরসা পায় শ্রেষ্ঠা। কণ্ঠে খানিকটা মাধুরী মিশিয়ে বলে ওঠে, এখানে এসে বসুন প্লিজ। তুমি না একটু আগে বসতে না করলে? কখন না করলাম? হ্যাঁ তো বলনি। এখন বলছি তো। শ্রেষ্ঠার করুণ চোখের দিকে তাকিয়ে ঘটনাটা আগেই খানিকটা আন্দাজ করে ফেলেছিল আরাধ্য। এতক্ষণ শ্রেষ্ঠার সাথে কথা বলার মাঝে লোকটার গতিবিধি খেয়াল করতেই ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট হলো তার কাছে। অতিরিক্ত রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আরাধ্য। লোকটা আমাকে বাজেভাবে টাচ করেছে বারবার। আমি কিছু বলতে চাইলে তাদের পুরো গ্যাং নিয়ে আমাকে রেপ করার হুমকি দিয়েছে। প্লিজ কিছু একটা করুন, ঝামেলা না করে ওনাকে এখান থেকে উঠিয়ে আপনি এসে বসুন প্লিজ। শ্রেষ্ঠার পাঠানো মেসেজ দেখে রাগে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা আরাধ্যর।
ঘৃণায় ধিক্কার দিতে ইচ্ছে করছে লোকটাকে। চোখ গরম করে বেশ কিছুটা সময় তাকিয়ে থাকে লোকটার দিকে, কিন্তু তার সেদিকে কোনো হেলদোল নেই। সে অন্যদিকে তাকিয়ে নিজের মতো কাজে ব্যস্ত। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে আরাধ্য। বিনয়ী ভঙ্গিতে বলে ওঠে, চাচা একটু উঠুন তো, আমি বসবো। আজব তো, আমি কেন উঠবো? অন্য জায়গায় গিয়ে বসো, যাও। আরে চাচা, বুঝছেন না কেন? বউ রাগ করেছে। বউয়ের রাগ ভাঙাতে না পারলে আমি কিসের পুরুষ মানুষ বলুন? আপনিও নিশ্চয়ই একজন সঠিক পুরুষ। কোনো গণ্ডগোল নেই, তাই আমি জানি আপনি আমার ব্যাপারটা বুঝবেন। আরাধ্যর মশকরা ধাঁচের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় লোকটা। কথার জালে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে যে না উঠে উপায় নেই, নয়তো পুরুষত্বে খুদ ধরবে। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও চোখ মুখ কুঁচকে ওঠে দাঁড়ায় সে। ধন্যবাদ চাচা, আপনার যে পুরুষত্বের কোনো সমস্যা নেই সেটা বুঝে গেছে। চাচির জোশ একটা মানুষ পেয়েছে, একেবারে ধোয়া তুলসীর পাতা। প্রতি উত্তরে ক্যাবলাকান্তের মতো হাসে লোকটা। আরাধ্যর মন চাইছে এক ধাক্কায় চলন্ত বাস থেকে ফেলে দিতে তাকে, কিন্তু শুধুমাত্র শেষটার নিরাপত্তার জন্য অনেক কিছু করতে চেয়েও করতে পারছে না সে। লোকটা উঠে যেতেই শেষটার পাশে আয়েশ করে বসে আরাধ্য। অতপর ডান হাত দিয়ে ঘাড় মাসাজ করতে করতে হিচেল কণ্ঠে বলে ওঠে, আমাকে বিশ্বাস করছো তবে যদি খারাপ কিছু করে বসি? গলা চিপে মেরে দেব। বা আমার বেলায় শুধু এই নিয়ম, অথচ ওই লোকটাকে ঠিকই যেতে দিলে। 1 মিনিট, আপনি ওই লোকটার সামনে কি বললেন? বউ? মিথ্যে কেন বললেন? তবে সত্যিটা বলে দিতে বলছো? আচ্ছা দাঁড়াও, আমি বলে আসি। এই না না, থাক, কিছু বলতে হবে না। তার মানে নিজেকে আমার মতো হ্যান্ডসাম ছেলের বউ হিসাবে মেনে নিচ্ছ? আরাধ্যর কথার প্রেক্ষিতে মুখ ভেঙচি কেটে খানিকটা ভাব নিয়ে শেষটা বলে ওঠে, হ্যান্ডসাম না ছাই? আমার নাম্বার কিভাবে পেলে? নিরলস ভঙ্গিতে জানালায় মুখ ঠেকায় চেষ্টা। অতপর স্পষ্ট কণ্ঠে বলে, অনেক আগে থেকেই আমার কাছে ছিল। আপনার সাথে পরিচিত হওয়ার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু কখনো আগ্রহ কিংবা প্রয়োজন বোধ করিনি, তাই ইউজ করা হয়নি। ড্রাইভিং সিটের পাশে কপাল এক হাত ঠেকিয়ে বসে আছে আরাধ্য। ড্রাইভ করছে নির্ঝর। কর্মসূত্রে আরাধ্যর সেক্রেটারি হলেও দুজনের মাঝে সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। নির্ঝরের বাবা খান ইন্ডাস্ট্রির একজন সাধারণ এবং সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিলেন। সেই সূত্রে ছোট থেকেই দুজনের একসাথে খেলাধুলা ও বড় হয়ে ওঠা। একসাথে কলেজ কমপ্লিট করে আরাধ্যকে MBA কমপ্লিট করার জন্য জোর করে বিদেশে পাঠান আনিসুল খান। বাবার পীড়াপিড়িতে এক প্রকার বাধ্য হয়েই বিদেশে যায় আরাধ্য। আর নির্ঝর ইন্ডিয়া থেকেই নিজের পড়াশোনা শেষ করে খান ইন্ডাস্ট্রিতে জয়েন করে। বিজনেসের সম্পর্কিত কিছু আলোচনা করতে করতে নির্ঝর আর আরাধ্য একটা কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিল। আচমকা 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে তাদের গাড়ির সামনে এসে পড়ে। দ্রুত বেগে ব্রেক কষে নির্ঝর। ঘটনাটা এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার আগে আরাধ্য মাথা ঢুকে যায় ডেস্কের সাথে। নির্ঝরের নিম্ন গতিতে ড্রাইভ সম্পর্কে অবগত হওয়ায় স্বভাবতই সিট বেল্ট না লাগিয়েই বসেছিল আরাধ্য। তাই আচমকা ব্রেক কষার ফলে নিজেকে সামলানোর সুযোগ পায়নি সে। ফলস্বরূপ কপালের বাম পাশে খানিকটা চোট পায়। বাচ্চা মেয়েটাকে রাস্তায় বসে কান্না করতে দেখে দুজনে দৌড়ে যায় তার কাছে। খুব বেশি না লাগলেও হাতের কিছুটা অংশ আর পায়ের হাঁটুতে খানিকটা ছিলে গেছে। পড়ে গিয়ে সেই অবস্থায় বসেই কান্না করছে মেয়েটা। মেয়েটার মুখের আদল কি মায়াবী, খুব যেন চেনা চেনা লাগছে আরাধ্যর কাছে।
কারোর সাথে যেন ভীষণ মিল এই মুখের, যাকে সে চেনে, খুব ভালো করে চেনে। মস্তিষ্কে খানিকটা চাপ দিয়ে চিন্তা করার চেষ্টা করলো আরাধ্য। তবুও মেয়েটাকে এত কেন চেনা চেনা লাগে সে বুঝে উঠতে পারছে না। একটা সুইট কিউট মেয়ে বসে বসে কান্না করছে আর তুমি চুপ করে দেখছো। খুব পথা আঙ্কেল তো তুমি। বাচ্চাটার কথা শুনে ধ্যানভঙ্গ হয় আরাধ্যর। মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলে ওঠে, এভাবে কেউ রাস্তা দিয়ে দৌড়ায়? তোমার জন্য তো আঙ্কেলও ব্যথা পেয়েছে মামুনি, এই যে দেখো। তুমি বেশি ব্যথা পেয়েছো নাকি আমি? দেখো, এখানে ব্যথা পেয়েছি, এখানে ব্যথা পেয়েছি, এখানেও লেগেছে, সব জায়গায় ব্যথা পেয়েছি। কান্না করতে করতে নাক টেনে টেনে বলা বাচ্চাটার কথাই না হেসে পারল না নির্ঝর। মিটিমিটি হাসছে আরাধ্য, তবে তা প্রকাশ করল না। এইটুকু একটা বাচ্চা মেয়ে কথার দিক থেকে বেশ পাকাপোক্ত বটে, তবে বাচ্চাদের পাকা পাকা কথাগুলো বেশ লাগে। গাড়ি পার্ক করা আছে স্কুলের মাঠে। ব্যাক সিটে বসে শ্রেয়ার ব্যথা পাওয়ার জায়গাগুলো তুলো দিয়ে পরিষ্কার করছে আরাধ্য। খানিকটা সময়ের পরিচয়ে বেশ অনেকটাই কথা হয়েছে দুজনের। সেই প্রেক্ষিতেই আরাধ্য জেনেছে মেয়েটার নাম শ্রেয়া। তুলো দিয়ে খুব সাবধানে যত্ন সহকারে শ্রেয়ার ব্যথাতুর অংশগুলো পরিষ্কার করে ওয়েটমেন্ট লাগিয়ে দেয় আরাধ্য। কান্না করতে করতে চোখ নাক মুখ লাল হয়ে ফুলে গেছে শ্রেয়ার। এখন আরও বেশি মায়া মায়া লাগছে তাকে। আরাধ্য বাচ্চাদের সান্নিধ্য বেশ উপভোগ করে, এজন্য অল্প বয়সেই বেশ ভাব জমে যায় শ্রেয়ার সাথে। আমিও তোমাকে ওষুধ লাগিয়ে দিই আঙ্কেল। না মামুনি, আমি পরে লাগিয়ে নেব। পরে কেন লাগাবে? আমি তো তোমাকে ব্যথা দিয়েছি, তাই আমি ওষুধ লাগিয়ে দেব। না হলে এখানে বসে থাকবো, আমি কোথাও যাব না। শ্রেয়ার মিষ্টি আবদারে সম্মতি না দিয়ে পারে না আরাধ্য। অতপর শ্রেয়া তার ছোট ছোট হাত দিয়ে আস্তে আস্তে রক্ত মুছে ওষুধ লাগিয়ে দেয় আরাধ্যর কপালে। এরপর ছোট্ট একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয় সেখানে। ইতিমধ্যে নির্ঝর এসে দাঁড়ায় গাড়ির কাছে। শ্রেয়ার সান্নিধ্য আরাধ্য বেশ উপভোগ করছে। তার বুঝতে বাকি নেই নির্ঝরের। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির হাসি। মেয়েটা আসলে ভীষণ আদুরে, না হলে এত অল্প সময়ে আরাধ্যর মতো মানুষের মনে জায়গা করে ফেলতে পারতো না। বেশ কিছু সময় নিঃশব্দে বাইরে দাঁড়িয়ে আরাধ্য তার শ্রেয়াকে একান্তে খানিকটা সময় উপভোগ করতে দেয় নির্ঝর। অতপর হাতে জিনিসগুলো নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। এই যে পুচকে, নাও তোমার আচার, কত গুছিয়ে গুছিয়ে নিয়ে এলাম। নির্ঝরের কথায় চোখ ঘুরিয়ে তাকায় শ্রেয়া। অতপর ছো মেরে আচারের প্যাকেট নিয়ে তেজি কণ্ঠে নাক ফুলিয়ে বলে ওঠে, একদম পুচকে বলবে না আমাকে, না হলে এই যে সুন্দর সুন্দর দাঁত দেখছো না, এগুলো দিয়ে কুটুস করে কামড়ে নেব। কথাটুকু বলে গাড়ি থেকে নেমে দৌড়ে ক্লাসের দিকে চলে যায় শ্রেয়া। পথিমধ্যে একবার পেছন ঘুরে তাকিয়ে নাক নাড়িয়ে টাটা দেয় আরাধ্যকে। শ্রেয়া চলে যেতেই হো হো করে হেসে ওঠে আরাধ্য। নির্ঝর চোখ ছোট ছোট করে তাকায় তার দিকে, যার অর্থ এত হাসার মতো কি এমন হলো। মূলত আচার বিক্রেতা এক লোককে দেখেই রাস্তার ওপারে দৌড়ে যাচ্ছিল শ্রেয়া। ফলে অসাবধানবশত সেই সময় আরাধ্যর গাড়ির সামনে এসে পড়ে সে। ভাবনার মাঝে স্কুল গেট দিয়ে কাউকে ঢুকতে দেখে ভ্রু কুঁচকিয়ে তাকায় আরাধ্য। মানুষটাকে এখানে দেখে বেশ খানিকটা সন্দিহান চোখে তার গতিবিধি লক্ষ্য করে সে। ম্যাডাম, মেকআপ জিনিসটা সবার সাথে ঠিক যায় না। কিছু মানুষকে মাঝে মাঝে হোয়াইট পেইন্টেড ওয়ালের মতো লাগে। মিটিং রুমে ঢোকার পথে পাশ কাটিয়ে যাওয়া মানবের এহেন মন্তব্যে ভ্রু কুঁচকিয়ে তাকায় চেষ্টা। সদ্য জয়েন হওয়া অফিসে এটাই তার প্রথম মিটিং। বসের নির্দেশে আজকে মিটিংয়ে উপস্থিত থাকতেই হচ্ছে তাকে। যদিও কোম্পানিতে নতুন জয়েন করেছে, তাও মিটিংয়ে থেকে খানিকটা অভিজ্ঞতা নেওয়ার জন্য এ প্রয়োজন।
কিন্তু হুট করেই অপরপক্ষে আরাধ্যকে দেখবে, ব্যাপারটা অপ্রত্যাশিত ছিল। আরাধ্যর পায়ে পা দিয়ে পাড়া দিতেই ব্যথাতুর শব্দ উচ্চারণ করে খানিকটা নিচের দিকে ঝুঁকে পড়ে সে। সেই সুযোগে সকলের অগোচরে আরাধ্যর কানের কাছে খানিকটা ফিসফিসিয়ে শ্রেষ্ঠা বলে, সাবধান মিস্টার, হোয়াইট হলো ওয়েল পেন্ট, কিন্তু দাগ লাগানো এত সহজ নয়। আপনাদের মতো মানুষদের কাছে তো একেবারেই অসম্ভব। একেবারে বেবুক বনে যায় আরাধ্য। শ্রেষ্ঠাকে যত দেখে অবাক না হয়ে পারে না। মেয়েটার প্রতি জন্মানো সদ্য কৌতূহলকে বেশ ভয় পাচ্ছে সে। ক্ষণিকের জন্য নেওয়া কৌতূহল ভবিষ্যতের সর্বনাশের কারণ হতে পারে, তাই যথাসম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করেও কিভাবে যেন প্রকৃতি বারবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, যেন ইঙ্গিত দিচ্ছে কিছু একটার, যা বোঝার সাধ্য কিংবা মানসিকতা কোনোটাই আরাধ্যর নেই। বেশ কিছু কোম্পানির সাথে মিটিংয়ের আয়োজন করা হয়েছে আজ, যেখানে খান ইন্ডাস্ট্রির তরফ থেকে উপস্থিত হয়েছে আরাধ্য আর নির্ঝর। শ্রেষ্ঠার সামনাসামনি বিপরীত চেয়ারে বসে আছে নির্ঝর, তার পাশেই বসেছে আরাধ্য। বিজনেস সম্পর্কিত কিছু ডিল চলছে বেশ কয়েকটা কোম্পানির সাথে। সবটা বেশ মনোযোগ সহকারে লক্ষ্য করছে শ্রেষ্ঠা। আরাধ্যও কোম্পানির ওনার মিস্টার চৌধুরীর সাথে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে, কিন্তু নির্ঝরের এসবে কোনো খেয়াল নেই। সে খামখেয়ালিভাবে এক মনে দেখে যাচ্ছে শ্রেষ্ঠাকে, যেন তার প্রতিটা কথা বলার সাথে সাথে কম্পোন্নত ঠোঁট মাঝে মাঝে বিরক্তিতে ভ্রু কুঁচকিয়ে প্রজেক্টরের দিকে তাকানো, কখনো বা ঠোঁট কামড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা। সবটাই অক্ষরে অক্ষরে মুখস্থ করছে সে। মিটিং রুমের মাঝে যে তারা ছাড়াও বাকিরা উপস্থিত সে ব্যাপারেও চরম উদাসী নির্ঝর। শ্রেষ্ঠাকে দেখে অন্য এক ঘোরের মধ্যে চলে গেছে যেন। নির্ঝর, ফাইলটা দে। নির্ঝর, এই নির্ঝর। আরাধ্য জোরে ধাক্কানোর ফলে ধ্যানভঙ্গ হয় নির্ঝরের। খেয়াল করে রুমের সকলে তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সাথে সাথে লজ্জায় মাথা নিচু করে সে। জীবনের কোনো ক্ষেত্রেই এতটা লজ্জায় পড়তে হয়নি তাকে, অথচ আজ কিনা একটা মেয়ের জন্য। আজ সকালে নতুন ফ্ল্যাটে শিফট করেছে শ্রেষ্ঠা। বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশি হওয়ায় শ্রেয়াকে নিয়ে আলাদা থাকার এই আয়োজন তার। যদিও শিমুল নিহার এতে বেশ আপত্তি করেছিল, একেবারে গো ধরে বসেছিলেন যাকে বলে। আদিল সাহেবও মেয়ের এমন সিদ্ধান্তে খুব একটা খুশি হয়নি, কিন্তু পরিশেষে শ্রেষ্ঠার যুক্তির কাছে হেরে যেতে হয় তাদের। ফলস্বরূপ অনিচ্ছা সত্ত্বেও শ্রেষ্ঠাকে অনুমতি দিতে বাধ্য হন তারা। নতুন জায়গায় শিফটের ফলে রুম গোছানো থেকে শুরু করে অনেকখানি কাজ। অফিস শেষে ফেরার পথে শ্রেয়াকে স্কুল থেকে সাথে করে নিয়ে আসে শ্রেষ্ঠা। সেই সাথে বাইরে থেকে কিছু প্যাকেট খাবারও নাই। যেহেতু আজকেই প্রথম দিন, তাই কিচেনে পর্যাপ্ত সরঞ্জাম পাওয়া যাবে না, তাই খাবার রান্না করে খাওয়া সম্ভব নয়। শ্রেয়াকে সাথে নিয়েই আরও কিছু টুকিটাকি জিনিস কিনে ফেলে শ্রেষ্ঠা। জানো মানে, ওই ভালো আঙ্কেলটা আজকে আবার এসেছিল আমাদের স্কুলে। আমাকে চকলেট দিয়েছে এতগুলা। শ্রেয়া দুই হাত দুই দিকে ছড়িয়ে চকলেটের পরিমাণ বলা দেখে ফিক করে হেসে দেয় শ্রেষ্ঠা। শ্রেয়াকে কোলে তুলে নিয়ে বলে, তুমি আঙ্কেলের ব্যথা কেমন আছে জিজ্ঞাসা করেছো? ইস রে, একদম ভুলে গেছি তো। এবার কি হবে? আঙ্কেল তো আমাকে পচা মেয়ে ভাববে। শ্রেয়ার মুখ ভার হয়ে আসে, যেন এখনই কেঁদে দেবে। বাচ্চারা ঠিক ততখানি নিষ্পাপ হলে এই সামান্য একটা ব্যাপারে কান্না করে দেয়। বড়দের মতো এদের মাঝে থাকে না কোনো ইগো। এদের রাগ ভাঙানো অতি সহজ, চাহিদা কম, তাই প্রাপ্তিও অঢেল। অথচ বড়দের মাঝে থাকে হাজারো চাহিদা, তাই দিন শেষে তাদের ফিরতে হয় শূন্য হাতে। ভালোবাসাময় একটা হাতের কত অভাব, আগলে রাখার মতো একটা মানুষের জন্য কত হাহাকার। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়ার গালে শব্দ করে চুমু খায় শ্রেষ্ঠা, বলে,
পচা ভাববে না তোমাকে, কারণ ভালো মানুষরা কাউকে পচা ভাবতেই পারে না। যারা ভালো হয় তারা সবাইকে ভালো ভালো ভাবে। আঙ্কেল ভালো মানুষ বুঝলে কিভাবে? তুমি কি আঙ্কেলের সাথে কথা বলেছো? তুমি না ভালো আঙ্কেল বলে ডাকো, সেজন্যই তো বললাম সে ভালো মানুষ। দুজনের কথোপকথনের মাঝে রিকশা এসে দাঁড়াই বাড়ির গেটের সামনে। ভাড়া পরিশোধ করে এক হাতে শ্রেয়ার হাত ধরে অপর হাতে জিনিসপত্রগুলো নেয়ার চেষ্টা করে চেষ্টা, কিন্তু বারবার কিছু না কিছু পড়েই যাচ্ছে। অনেকগুলো জিনিস হওয়ায় এক হাতে নেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। ইতিমধ্যে পাশে এসে দাঁড়ায় বাড়ির দারোয়ান। স্বাস্থ্যবহুল বেশ মোটাসোটা গোছের লোকটাকে তাদের কাছাকাছি দেখে প্রাথমিকভাবে খানিকটা ভড়কে গেলেও পরবর্তীতে তার বেশভূষা দেখে আশ্বস্ত হয় চেষ্টা। আজকে এই নতুন ফ্ল্যাটে ওঠা মানুষটা আপনি? জি। আপনার কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন ম্যাডাম। বাড়িওয়ালা স্যার সকালেই আপনার কথা আমাকে বলেছেন। শুনলাম একাই থাকছেন এখানে বাচ্চা নিয়ে। কোনো প্রয়োজন হলে জানাবেন কিন্তু ম্যাডাম। আর এগুলো আমাকে দিন, আমি দিয়ে আসছি। তীক্ষ্ণ চোখে লোকটাকে পরখ করে চেষ্টা, অতপর ব্যাগগুলো রেখে এগিয়ে যায় লিফটের দিকে। জিনিসপত্রের ব্যাগ হাতে দারোয়ান গোছের লোকটাও লিফটে ওঠে। চতুর্থ ফ্লোরের নির্দিষ্ট রুমের সামনে গিয়ে খুলে দেয় চেষ্টা। লোকটা ভেতরে ঢুকে ব্যাগগুলো রাখতে চাইলে বাধা দেয় চেষ্টা, বলে, ধন্যবাদ দাদা, আপনি এমনিতেই অনেক সাহায্য করলেন, বাকিটা আমি নিজেই করে নিতে পারবো। চেষ্টার হাসি মুখে বলা কথার মাঝে শুকনো এক বাধা দেওয়ায় প্রবণতা দেখে বিপরীতে হাসল লোকটা। এরপর শ্রেষ্ঠার ওড়না ধরে পিছনে দাঁড়ানো ছোট্ট শ্রেয়ার গাল টেনে দিয়ে পিছু ফিরে চলে গেল। শ্রেয়ার চরম বিরক্ত হলো তার এই কাজে। গাল টানা বিষয়টা একদমই পছন্দের নয় তার, আবার সেটা যদি অপরিচিত কেউ হয় তো বেজায় ক্ষেপে ওঠে। লোকটাকে চোখ মুখ কুঁচকে কিছু বলতে গিয়েও বলা হলো না তার, কারণ ততক্ষণে লিফটের দরজা বন্ধ করে সে নিচে নেমে যাচ্ছে। আরাধ্যকে রেডি হয়ে রুম থেকে বের হতে দেখে বিচলিত হন আরোহী। মাত্র কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে সে। এর মাঝেই হুট করে এভাবে রেডি হয়ে ব্যাগ গোছাতে দেখে প্রশ্ন করেন তিনি। প্রতি উত্তরে আরাধ্য বলে, ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। এদিক থেকে আমার অফিস কতটা দূরে হয় জানোই তো মা। আমার আর একা একা থাকতে খুব ভালো লাগে বুঝি। তুমি একা কোথায় মা? শিনু তো আছে তোমার সাথে। আমি বিদেশে যাওয়ার পর তো ওই তোমাকে সঙ্গ দিত। নিজের ছেলে পড়ে থাকবে ফ্ল্যাটে, কি খাবে কি করবে কোনো ঠিক নেই, আর আমি শিনুকে নিয়ে শান্তিতে থাকতে পারবো? তাহলে তুমিও চলো আমার সাথে। বাবা মারা যাওয়ার পর এই বাড়ি ছেড়ে এক পাও নড়েছো তুমি, তাহলে এখন উপায় কি বলো? লেবুর শরবত হাতে আরাধ্য রুমে ঢুকতে ঢুকতে শিনু বলে, ভাইয়া তুমি বরং সপ্তাহের ছুটির 2টো দিন এই বাড়িতে কাটিও, তাহলে তোমারও ভালো লাগবে আর খালামণিরও একা একা মনে হবে না। আরাধ্যর সাথে রক্তের সম্পর্ক নেই শিনুর। বছর 4 আগে এক রাতে গ্রামের বাড়ি থেকে ফিরছিলেন তারা। হুট করে মাঝ রাস্তায় শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। গাড়ি সাইডে দাঁড় করিয়ে আনিসুল খান অপেক্ষা করেন ঝড় বৃষ্টি কমার। হুট করেই বাইরের দিকে তাকাতেই অবাক হয়ে যান আরোহী। একটা 14-15 বছরের বাচ্চা মেয়ে তুমুল ঝড় বৃষ্টির রাতে রাস্তায় জমে থাকা গোড়ালি সমান পানির মধ্যে থেকে কি যেন কুড়িয়ে নিচ্ছে। কৌতূহলবশত গাড়ি থেকে নেমে ছাতা হাতে এগিয়ে যান তিনি। আনিসুলের বহু বারণ উপেক্ষা করে মেয়েটার কাছে গিয়ে আরও বেশি অবাক হন। ঠান্ডায় রীতিমতো কাঁপছে মেয়েটা, শরীরের রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে, অথচ সে এক মনে পানির মধ্যে থেকে পাপড় কুড়াচ্ছে। এই কাজে সে এতটাই নিমগ্ন যে সামনে কারোর উপস্থিতি টের অবধি পায়নি। এই মেয়ে এত ঝড় বৃষ্টির মাঝে এগুলো কি করছো তুমি? এভাবে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে তো। রাতের শুনশান জায়গায়
আচমকা কারোর কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে মেয়েটা। ভয়ে ছিটকে পিছিয়ে যায় দুপা। সেই সাথে এতক্ষণ ধরে কুড়োনো জড়ো করা পাঁপড়গুলো আবারও পড়ে যায় পানিতে। মেয়েটা কাঁদো কাঁদো মুখে তাকায় আরোহীর দিকে। তার নিষ্পাপ মলিন চেহারা দেখে ভীষণ মায়া হয় আরোহীর। অতঃপর কোমল কণ্ঠে জিজ্ঞাসা করেন, এত রাস্তায় বৃষ্টিতে ভিজে এগুলো তুলছিলে কেন? খিদে পেয়েছে তোমার? মেয়েটা মাথা নাড়ায়, আর যার অর্থ তার খিদে পায়নি। তাহলে? ঘন ঘন নেত্রপল্লব ফেলে মেয়েটা। ক্রমাগত ধারায় গড়িয়ে পড়া বৃষ্টির পানি মুখ হতে মোছার বৃথা চেষ্টা করে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, বেচতে বের হয়েছিলুম সকালে, বেশি একটা বেচতে পারি নাই। এহেন এগুলা মাসির কাছে নিয়ে যাচ্ছিলুম, আর ঝড়ে সব উল্টে গেছে গা। কোড়াচ্ছিলুম আর পানি এসে গেছে গা, সব ভেসে যায়। মাসি হিসেব দিতে না পারলে খুব মারে, তো এখন এগুলো কুড়াচ্ছিলুম, ফের পড়ে গেছে গা। এহেন মাসির হাতে মার খেতে হবে, রাতে খেতেও পাবো না। তোমার নিজের মাসি? আমার কেউ নাই, আমার মতো অনেকজন আছে মাসির কাছে, সব একসাথে থাই। মাসির মাল বেচতে দিলে খাওয়া দেয়, লাভ বেশি হলে 10 টাকা ধরিয়ে দেয়। আমরা খাবার কিনিয়া খাই। কণ্ঠ ভিজে আসে আরোহীর। এতটুকু একটা মেয়ে কতটা যন্ত্রণায় দিন পার করছে ভাবতেই গা শিউরে ওঠে তার। বাবা মা হীন অনাহারে বড় হওয়া মেয়েটা সমাজের কাছে প্রতিনিয়ত না জানি কত লাঞ্ছনা অবমাননা শোনে। একটু এদিক ওদিক হলে মার খায়, তাও পেটের দায়ে সেখানেও পড়ে থাকে। এতক্ষণে বৃষ্টির পরিমাণ কমে এসেছে অনেকটা। বৃষ্টির পানি মেয়েটার শরীরের সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়ে একেবারে ফুটফুটে নিষ্পাপ রূপে প্রতিস্থাপিত করেছে। সেদিন মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে আসেন তিনি। কাছাকাছি একটা স্কুলে ভর্তি করিয়ে দেন। নতুন নামে নামকরণ করে তার নাম রাখেন শিনু। রক্তের সম্পর্ক না হলেও ধীরে ধীরে শিনু হয়ে উঠেছে এই বাড়ির একজন। আরাধ্যও তাকে বেশ ভালোবাসে, একেবারে নিজের বোনের আসনে বসিয়েছে। শিনুও খুব অল্প দিনের মাঝেই সবাইকে এত এত ভালোবাসা দিয়ে আপন করে ফেলেছিল যে তাদেরও পাল্টা না ভালোবেসে উপায় ছিল না। রহস্যময় মৃত্যু, খুন নাকি আত্মহত্যা বোঝা তাই। সকাল সকাল পত্রিকা খুললেই এমন কিছু চোখের সামনে পড়বে কল্পনাতীত ছিল আরাধ্যর। তবে যেটা সবচেয়ে আশ্চর্যর তা হলো লোকটাকে সে চেনে। এক দেখায় তাকে বিকৃত মস্তিষ্কের মানুষ বলা যায়। এক পলক তাকিয়েই যাকে চরিত্রহীন লম্পট বললেও দুবার ভাবতে হয় না লোকটা তেমনই একজন। শ্রেষ্ঠের সাথে অসভ্যতামি করা সেই বাসের লোকটার ছবি পত্রিকার প্রথম পেজেই বড় বড় ছাপা। পাশে সমবয়সী আরও একজনের লাশ পড়ে রয়েছে। হেডলাইনটা পড়ে যতটা না আক্ষেপ হয়েছিল, লোকটার চেহারা দেখে তা নিমেষেই গায়েব হয়ে যায় আরাধ্যর। তপ্ত দীর্ঘশ্বাসের সাথে মুখে তীক্ষ্ণ হাসি ফুটিয়ে পেপারটা এমনভাবে টেবিলে ফেলে যেন সেটা একটা আবর্জনা। অতপর 2 হাত ছেড়ে পকেটে ঢুকিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ঢুকে পড়ে ওয়াশরুমে। খান ইন্ডাস্ট্রির সাথে ডিল হওয়া নতুন প্রজেক্ট এর কাজ সম্পূর্ণ দায়িত্ব পরে চেষ্টার ওপর। কাল থেকে বিষয়টা নিয়ে চরম বিরক্ত সে। আরাধ্যের পেঞ্চ মেরে বলা কথাগুলো একেবারে সহ্য করার মতো নয়, আবার কোম্পানির কথা ভেবে কিছু বলাও সম্ভব নয়। দাঁতে দাঁত চেপে সহ্য করা বিষয়টাও একেবারে যায় না তার সাথে। নতুন কাজের মেয়েটার কাছে শ্রেয়াকে রেখে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে চেষ্টা। বের হতে হতে ঘড়িতে সময় দেখে 8:30 বাজে। বেশ কিছু আর্কিটেকচার এর সাথে মিটিং আছে তাদের আজ, যার মধ্যে থেকে 2 জনকেই অ্যাপয়েন্টমেন্ট করা হবে নতুন প্রজেক্টের জন্য। যেহেতু এই প্রজেক্টের মুখ্য পরিচালক শ্রেষ্ঠা, তাই শ্রেষ্ঠা আর আরাধ্য মিলে আজকের মিটিংটা দেখাশোনা করবে। সময় 9:30 বাজার। আরও 15 মিনিট আগে থেকে মিটিং রুমে অপেক্ষা করছে বেশ কিছু নতুন পুরনো আর্কিটেকচাররা। ঘড়ির কাঁটা 9:30 বাজতেই একসাথে রুমে প্রবেশ করে শ্রেষ্ঠা আর আরাধ্য। মোট 5 জন আর্কিটেকচারের মধ্যে 4 জন ছেলে আর 1 জন মেয়ে। শ্রেষ্ঠাকে দেখে ছেলেরা সহ
মেয়েরাও হাঁ করে তাকায় সেদিকে। একেবারে নেপালিদের মতো ধবধবে সাদা, খানিকটা লালচে আবার খানিকটা কালচে, কেমন যেন মধ্যজাতীয় পানীয় রঙের কোমর সমান চুল, কালো রঙের হাইনেক টি শার্টের মধ্যে শরীরের ধবধবে সাদা রঙটা দৃষ্টি আকর্ষণ করছে ভীষণভাবে। ড্যাম বিউটিফুল। ভাই, এটা মেয়ে নাকি পড়ি? হ্যাঁ, আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসমান থেকে নেমে এসেছেন উনি। পরিলোক থেকে স্পেশাল পারমিশন করিয়ে নিয়ে আসতে হয়েছে। ইন্টারভিউ নিয়ে আবার ফিরে যাবেন। হিসিয়ে বলা আরাধ্যর কথা শুনে থমথম হয়ে যায় পাশাপাশি বসে আলোচনা করতে থাকা ছেলে দুটো। মুখ কাচুমুচু করে, দৃষ্টি নত করে সোজা হয়ে বসে টেবিলে। দীর্ঘ 1 ঘন্টা মিটিং শেষে তাদেরকে ওয়েটিং রুমে বসতে বলে চেষ্টা। অতঃপর নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে তারা। ঈশানের প্ল্যানিং বেশ ভালো ছিল, আমি ওকে অ্যাপয়েন্ট করতে চাচ্ছি। আপনার কি কোনো আপত্তি আছে? অবশ্যই আছে, ছেলেটাকে আমার পছন্দ নয়। আসলেই? আরাধ্যর কথা শুনে শব্দ করে হেসে ওঠে চেষ্টা। আরাধ্যর আরও একবার মুগ্ধ হয় সেই হাসিতে, অথচ মুখে গাম্ভীর্য ভাব বজায় রেখে তাকায় চেষ্টার দিকে। আপনি এখানে নিজের জন্য পাত্র পছন্দ করতে আসেননি মিস্টার? ও সরি, সে তো আবার পাত্র। মানে কি? বাই দ্য ওয়ে, আপনি কি আবার ওই টাইপের নাকি? মানে ছেলে ছেলে? সি, রুচি এতটাও নিচে নামেনি আমার এখনো। মেয়েদের প্রতি দারুণ লেভেলের ফিলিংস আছে আমার। হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। মেয়ে হলে ফকফকা সাদা, আর ছেলে হলে তুমি ফিদা। এই কি দেখতে পেলে? হ্যাঁ, বিশ্বাস যেহেতু করছো না, তাহলে একটা প্রমাণ তো দিতেই হয় তোমাকে। আর প্রমাণ চাওয়া মানুষটাকে দিয়েই প্রমাণ দিলে প্রমাণ আরও জোশ হয়। মানে হলো তুমি একা, আমিও একা, বন্ধ রুম। এখন যদি কিচুমিচু করে বসি একটা, মানে ওই টাইপের কিছু। রাগী চোখে তাকায় চেষ্টা, অতঃপর বিনা বাক্য বয়ে হাতের ফাইলগুলো ঘাঁটতে শুরু করে সে। খানিকটা কাশির শব্দ করে চেষ্টার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আরাধ্য, অতঃপর নরম কণ্ঠে বলে ওঠে, তোমাকে জোশ বলছিল ছেলেটা। একজনের চোখ খারাপ বলে পছন্দ হয়নি, তাই বলে কি সবাই চোখে অন্ধ হবে নাকি? এই কমপ্লিমেন্টটা পছন্দ তোমার? পছন্দ না হওয়ার মতো তো কিছু দেখছি না। কেন, আপনার কি হিংসে হচ্ছে? আর ইউ ফিলিং জেলাস? মেবি অর মে নট। নতুন কাজের মেয়েটা শ্রেয়াকে সাথে করে নিয়ে যায় পাশের ফ্ল্যাটে। আরোহী খান বসে বসে টিভি দেখছিলেন। শ্রেয়াকে দেখে বেশ খুশি হন তিনি। কাজের মেয়ে সুমিকে জিজ্ঞাসা করে জানতে পারেন পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া উঠেছে। মেয়েটা সারাদিন অফিসে থাকে, তাই শ্রেয়ার স্কুল ছাড়া বাকি সময়টা লেখাপড়ার জন্য সুমিকে বেশ কিছু টাকা দেবেন বলেছেন। শ্রেয়ার সাথে পুরোটা দিন বেশ ভালোই কাটে আরোহী খানের। মূলত তিনি অপেক্ষা করছেন আরাধ্যর ফেরার। এর মাঝে সুমিকে ডেকে বাড়িঘরটা পরিষ্কার করিয়ে ফেললেন। সুমি এই ফ্ল্যাটের প্রায় বেশিরভাগ মানুষের হেল্পিং হ্যান্ড হিসেবেও কাজ করে। প্রায় অনেক বছর ধরেই এই কাজ করায় সকলের কাছেই বেশ বিশ্বস্ত সে। শ্রেয়ার সাথে টম অ্যান্ড জেরি দেখতে দেখতে আরোহী খানও কখন যেন তার মতোই বাচ্চা হয়ে গেছেন খেয়াল নেই। দুজনে মিলে টিভি দেখতে দেখতে চিপস খাচ্ছে আর মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে। অফিস থেকে বাড়ি ফিরে বাড়ির মধ্যে এমন দৃশ্য দেখে বিস্মিত, অভিভূত আরাধ্য। যেন ভূত দেখার মতো চমকে উঠেছে সে। আজ কতগুলো বছর পর আবারও সে হাসতে দেখেছে আরোহী খানকে। বিগত 5 বছর যেন তিনি হাসতেই ভুলে গেছিলেন। একটা দুর্ঘটনা তাদের জীবনের সবটুকু সুখ ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। সে কথা ভাবলেই বুক ভারী হয়ে ওঠে আরাধ্যর। দুজনের এতখানি সুখের মুহূর্ত কিছুতেই নষ্ট করতে চায় না আরাধ্য।
এজন্যে চুপি চুপি পা টিপে টিপে পিছন থেকে চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে সামনে থেকে বাচ্চাটার মুখটা দেখে বিস্ময়ে কিংবচিত মূর আরাধ্য। কিছু বলার ভাষা কেন হারিয়ে ফেলেছে। ইতিমধ্যেই শ্রেয়া সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে কোমর জড়িয়ে ধরে আরাধ্যর। অতঃপর ঘাড় উঁচু করে কোমল কণ্ঠে বলে ওঠে, এই তো ভালো আঙ্কেল, তুমি এই আন্টির ঘরে কেন? আন্টি কি তোমার কেউ হয়? আগে বলো, তুমি এখানে কিভাবে? আমি তো আম্মুর সাথে ওই যে পাশের দরজা ওখানে থাকি। তাই নাকি? ইস রে, আমি তো জানতামই না। আর এই আন্টিটা হলো আমার আম্মু। ওহো, আমার যেমন আম্মু আছে তোমারও আছে, তাই না? এই যে এই আন্টি তোমার আম্মু, তাই তো? হুম, একদম। খালাম্মা, সব কাজ হয়ে গেছে, করে নিয়ে যাই এখন। আপা এসে পড়বে এখনই। সুমির কথা শুনে মাথা নেড়ে সম্মতি দেয় আরোহী খান। অতঃপর শ্রেয়াকে খানিকটা আদর করে পাঠিয়ে দেন তার সাথে। সুমি চলে যেতেই মায়ের কোলে মাথা রাখে আরাধ্য। অতঃপর আসল ঘটনা কি জিজ্ঞাসা করতেই একে একে সব বলেন তিনি। এবার ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয় আরাধ্যর কাছে। সেই সাথে শ্রেয়ার সাথে ঘটা পূর্ব পরিচয়ের কথাও আরাধ্য জানায় মাকে। নিউজ দেখেছো? এত রাতে আরাধ্যর মেসেজ দেখে বেশ খানিকটা বিরক্তি বোধ করেন চেষ্টা। অতঃপর সিন করেও কোনো রিপ্লাই না দিয়ে ফোনটা রেখে দেয় বেডে। কিছুক্ষণ পর আবারও বেজে ওঠা মেসেজ টোনে ফোনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় চেষ্টা। সেই দিনের বাসের লোকটাকে কেউ খুন করেছে সম্ভবত। যদিও পুলিশ এখনও সিদ্ধান্ত জানায়নি, তবুও আমার শতভাগ বিশ্বাস কেউ খুব চতুরতার সাথে খুন করেছে তাকে। তবে যে করেছে তাকে আমার ধন্যবাদ দিতে মন চাচ্ছে। দেশ থেকে একটা আবর্জনা কমিয়ে দিল। রাত বিরেতে আরাধ্যর মেসেজে বিরক্ত হলেও কৌতূহল চেপে রাখতে পারল না চেষ্টা। অতঃপর লিখে পাঠালো ছোট্ট একটা বার্তা। ইস, কিভাবে মারা গেল? খুব সম্ভবত মার্ডার। যদিও লোকটা একদমই ভালো ছিল না, তাও এভাবে কাউকে মার্ডার করা ঠিক নয়। খবরটা শুনে খারাপ লাগলো বেশ। কি করো? আপনার মাথা চেবানো সহ্য করি। চেষ্টার কাট কাট জবাবে বুকে চিনচিন ব্যথা অনুভব হয় আরাধ্যর। খানিকটা সময় নিস্তব্ধ থেকে স্বল্প সময়ে টাইপ করে এক খুদে বার্তা। বিরক্ত করার জন্য দুঃখিত। চেষ্টা রিপ্লাই করলো না। ফোনটা সাইড টেবিলে রেখে ঘুমন্ত শ্রেয়ার কপালে গালে চুমু দিয়ে শুয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে। ব্যস্ত শহরের জ্যাম ঠেলে ভিড় বাসে গা ঘেঁষাঘেঁষি করে আজ অফিসে আসতে হয়নি চেষ্টাকে। প্রজেক্টর কিছু কাজ পেন্ডিং ছিল, তাই আজ সকাল 7টার মধ্যে অফিসে উপস্থিত হতে হয় তাকে। এ সময় অফিস সম্পূর্ণ ফাঁকা থাকার কথা, তাই গলা থেকে ওড়না খুলে ডেস্কে রাখে চেষ্টা। অতঃপর ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে। হঠাৎ লোডশেডিংয়ের ফলে ধ্যানভগ্ন হতেই চারপাশে চোখ বুলিয়ে তাকায় চেষ্টা। কেমন যেন অনুভব হচ্ছে তার, যেন সে ছাড়াও কেউ আছে এখানে। তার অগোচরে কেউ যেন খুঁটিয়ে দেখছে তাকে। ঘুটঘুটে অন্ধকার না হলেও বেশ অন্ধকারাচ্ছন্ন কেবিন। কেবিনের একপাশে কাচের থাই গ্লাস থাকায় দিনের আলো খানিকটা প্রবেশ করছে ভেতরে। ফলস্বরূপ কিছুক্ষণের মাঝেই চোখ সয়ে যায় অন্ধকারে। আশেপাশের জিনিস বেশ খানিকটা দৃশ্যমান। আচমকা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অফিসের ম্যানেজার। একগাল হেসে অনুমতিবিহীন এসে বসে চেষ্টার মুখোমুখি চেয়ারে। ম্যাডামের দর্শন আজ এত সকালে যে? সেই একই প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি ম্যানেজার সাহেব। হ্যাঁ, সে পারেন। আপনার কাছ থেকে এমন পাল্টা প্রশ্ন পাওয়া অস্বাভাবিক কিছুই নয়। জি একদম, কিন্তু আপনি বোধহয় মাঝে মাঝে ভুলে যান শ্রেষ্ঠা অফিসের বাকি মেয়ে কলিগদের মতো না, তাই তো আমাকে বারবার মনে করিয়ে দিতে হয়। চেষ্টার কথায় খানিকটা নড়ে চড়ে বসে আরমান।
হালকা কেশে গলা পরিষ্কার করে নির্ভীক কণ্ঠে বলে ওঠে, বড্ড ড্যামাক দেখছি তোমার। তা এত ড্যামাক আসে কোন নাগরিক থেকে? শুনলাম সেই সংখ্যা নাকি একাধিক। আমার নাগরগুলো যথেষ্ট ক্লাসিক, যাকে তাকে আমি আবার চুজ করি না। কিন্তু দুর্ভাগ্য আপনার, আপনি সেই ক্লাসে বিলং করেন না, বড্ড লো ক্লাসের তো, তাই। রাগে অপমানে চল শক্ত হয়ে ওঠে আরমানের। অফিসের প্রায় সকল মেয়ে কলিগকে বেছানায় পেয়েছে সে, কেউ স্বেচ্ছায় প্রমোশনের তাগিদে, আবার কাউকে প্রেমের জালে ফাঁসিয়ে বিছানায় ফুর্তি করেছে আরমান। সুদর্শন আর প্রভাবশালী হওয়ায় মেয়েরাও বেশ খানিকটা পাত্তা দিয়েই চলে তাকে। এমনকি অনেকে তো সরাসরি সামনে থেকে রাত কাটানোর প্রস্তাব দেয়। ইন্টারভিউয়ের দিন থেকেই শ্রেষ্ঠার ওপর নজর পড়ে আরমানের। নিকৃষ্ট আদিম খেলায় অদম্য ইচ্ছের তাগিদে কয়েকবার শ্রেষ্ঠাকে উত্ত্যক্ত করার চেষ্টাও করেছে সে, কিন্তু ফলাফল শূন্য। কাজ ব্যতীত শ্রেষ্ঠা এক পলকের জন্য ঘুরেও তাকায় না তার দিকে। এভাবে দিনে দিনে আরও যে চেপে বসে আরমানকে। শক্তপোক্ত এই মানবীর অহংকারে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। শুধু সঠিক সময়ে সঠিক সুযোগের সন্ধানে ছিল সে, আর আজকে সেই সুযোগটা পেয়ে গেছে আরমান। পুরো অফিসে সে আর শ্রেষ্ঠা ব্যতীত কেউ নেই। গেটের গার্ডকে কৌশলে কিছুটা সময়ের জন্য বেশ দূরে একটা কাজে পাঠিয়ে অফিসের মেইন সুইচ অফ করে দেয় আরমান। আমাকে চটালে রাস্তায় এসে যাবে কিন্তু, সাবধান। আরমানের কুটিল হাসি দেখে শব্দ করে হেসে ওঠে শ্রেষ্ঠা। নিস্তব্ধ রুমে এসে হাসির ঝংকার একটু বেশি কানে বাজে আরমানের। খানিক বিরক্তিও হয় সে। যে নিজেই রাস্তার মানুষ, সে আমাকে রাস্তায় নামাবে বুঝি? আমি তো জানতাম রাস্তার কুকুরগুলো শুধু শব্দ করে ঘেউ ঘেউ করতে পারে, এর বেশি কিছু করার ক্ষমতা তাদের থাকে না। সশব্দে চেয়ারে লাথি দিয়ে উঠে দাঁড়ায় আরমান। অতঃপর দাঁত কিরমির করে এগিয়ে যায় শ্রেষ্ঠার দিকে। মুখে তার অসহ্যকর হাসি, অঙ্গভঙ্গি অশ্লীল। ছেলেটাকে দেখে গা গুলিয়ে উঠছে শ্রেষ্ঠার, যেন কোনো ডাস্টবিন তার কাছাকাছি আসছে। যত কাছে আসছে তার দুর্গন্ধ তত তীব্র হচ্ছে। অসহ্যকর ঠেকছে নাকে, বিশ্রী রকম গন্ধ বের হচ্ছে সেখান থেকে। ছি, দূরে সরুন বলছি। কেমন অসহ্য রকম বিশ্রী গন্ধ আসছে আপনার থেকে। নর্দমার কীট তো তাই। শুধু দামি পোশাক পরে ভদ্রলোকের মাঝে বসে গেলেই ভদ্র মানুষ হওয়া যায় না। চরিত্র মানুষের কদর্য মনের পরিচয় দেয়। এই রূপ নিয়েই তোর এত অহংকার, তাই না? আজকের পর থেকে এই মুখ নিয়ে বাইরে যেতে ভয় পাবি। তোর রূপ অহংকার সব ধুলোয় না মিশাতে পারলে আমার নামও আরমান না। আর কত মেয়ের জীবন নষ্ট করবেন এভাবে? আপাতত তোরটা করি, পরেরগুলো পরে দেখা যাবে। এবার কিন্তু গার্ডকে রাখতে বাধ্য হব আমি। এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক কাজ পেন্ডিং আছে আমার। সুন্দরীরা বোকা হয় জানতাম, তবে আজ প্রমাণ পেলাম স্বচক্ষে। গার্ডকে বাইরে দাঁড় করিয়ে রেখে আসার মতো কাঁচা কাজ আমি করব ভাবা যায়? এতক্ষণ বেশ জোর দিয়ে কথা বললেও এবার ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করে চেষ্টা। যতই হোক, একজন পুরুষ মানুষের শক্তির কাছে পেরে ওঠা বেশ মুশকিল। তাই যথাসম্ভব নীরব থেকে নিজের কাজে মনোনিবেশ করল সে। কিন্তু থেমে থাকলো না আরমান। চোখে মুখে স্পষ্ট তার উচ্ছৃঙ্খলা। আর চোখে আরমানকে নিজের কাছাকাছি আসতে দেখে ভয়ে হৃদস্পন্দন বেড়ে যায় চেষ্টার। মনে মনে সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করে। ভেতরে ভয়ে ডগমগে অবস্থা হলেও কঠোর দৃষ্টিতে তাকায় আরমানের দিকে। প্রজেক্টর ফাইল রাতে অফিসেই ফেলে এসেছিল আরাধ্য। ফলস্বরূপ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ে সে। পথিমধ্যে বেশ কয়েকবার চেষ্টাকে ফোন করতে গিয়েও করেনি। বারবার নম্বর ডায়াল করতে গিয়েও কোথাও একটা বাধা দিচ্ছে তাকে কল করতে। হয়তো কাল রাতে চেষ্টার কথায় অপমানিত বোধ হয়েছে একটু বেশি। মনে মনে প্রজেক্টরের কাজটা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিল আরাধ্য। সেই সাথে কাজ ব্যতীত কোনোরূপ আলাপচারিতা না করার কথাও ভাবল।
শ্রেষ্ঠা তাকে পছন্দ করে না, বিষয়টা বুঝতে আর কোনোভাবে বাকি নেই তার। আর এভাবে কাউকে অকারণে বিরক্ত করা তার স্বভাবের সাথে যায় না। যেহেতু শ্রেষ্ঠা তার ব্যবহারে বিরক্ত হচ্ছে, তাই দূরত্ব বজায় রাখাই শ্রেয়। গাড়ি পার্ক করে অফিসে ঢুকতে গিয়ে বেশ অবাক হলো আরাধ্য, গার্ড নেই। সচরাচর এমনটা হওয়ার কথা নয়, যেহেতু এটা তার কোম্পানি নয়। এই ব্যাপারে বিশেষ খেয়াল দিল না সে। কেবিন থেকে ফাইল নিয়ে বের হতে গিয়ে উপরতলায় কিছু পড়ার শব্দে বেশ অবাক হয় আরাধ্য। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে অবাকের রেশটা আরও গাঢ় হলো তার। অফিসের আওয়াজ শুরু হতে আরও 1 ঘন্টা বাকি, তাই এ সময়ে অফিসে কারোর থাকার কথা নয়। তবে কিসের শব্দ হলো ওপরে? নাকি সে ভুল শুনল? ওপরতলায় যাওয়ার সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় ভাবে সে। তৎক্ষণিক আবারও একসাথে বেশ কিছু জিনিস পড়ার শব্দ হয়, যেন টেবিল থেকে অনেকগুলো জিনিস একসাথে নিচে ফেলে দিয়েছে কেউ। এবার আর 1 মুহূর্ত না করে সিঁড়ি দিয়ে দ্রুতবেগে ওপরে ওঠে আরাধ্য। শব্দের উৎস খেয়াল করে যেতে গিয়ে হৃদস্পন্দন থেমে যায় যেন তার। শব্দটা শ্রেষ্ঠার কেবিন থেকে আসছে। যত কাছাকাছি যাচ্ছে শব্দের তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছে। ভয়ে বেশ কয়েকটা হার্টবিট মিসও হয়ে গেল বুঝি। কেবিনের দরজা খুলতেই থমকে যায় আরাধ্য। শ্রেষ্ঠাকে টেবিলের সাথে চেপে ধরে জোরপূর্বক তাকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে আরমান। দুজনের তুমুল ধস্তাধস্তিতে টেবিলের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে শব্দ সৃষ্টি করছে। এই সময়ে আরাধ্যকে এখানে কোনোভাবেই আশা করেনি আরমান, তাই থতমত খেয়ে হাত ছেড়ে দেয় শ্রেষ্ঠার। ছাড়া পেয়ে সেখান থেকে দৌড়ে আরাধ্যর কাছে আসে শ্রেষ্ঠা। চোখ ভর্তি জল, কাঁদো কাঁদো মুখ, জোরে জোরে হাঁপিয়ে আরাধ্যর দিকে করুণ দৃষ্টিতে তাকানো। সব কিছুতেই মুগ্ধতা খুঁজে পায় আরাধ্য। হাঁপাতে হাঁপাতে ধপ করে চেয়ারে বসে পড়ে শ্রেষ্ঠা। এমনিতেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার উপর এতক্ষণ ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে পড়েছে সে। কিছুক্ষণ আগে পর্যন্ত কতখানি জোর ছিল তার মাঝে, অথচ সেই আরাধ্যকে দেখতে পেয়ে দুর্বল হয়ে পড়ল কতখানি। এর কারণ শ্রেষ্ঠার জানা নাই, তবে সে মনে প্রাণে চাই মানুষটা তাকে ভুল না বুঝুক। শ্রেষ্ঠাকে অসুস্থ হয়ে পড়তে দেখে অস্থির হয়ে যায় আরাধ্য। টেবিল থেকে পানির গ্লাস এনে দ্রুত করে তার মুখের সামনে। ইতিমধ্যে সুযোগ পেয়ে পালিয়েছে আরমান। আরাধ্য এখন এসব নিয়ে ভাবতে চায় না। এখন সবার আগে শ্রেষ্ঠাকে সামলানো উচিত। ওই রাস্কেলটাকে তো পরেও খোঁজা যাবে। তুমি ঠিক আছো? শরীর কি খুব বেশি খারাপ লাগছে? ডাক্তারকে কল করব? ইশারায় মাথা নাড়ায় শ্রেষ্ঠা, যার অর্থ এসব কিছু করতে হবে না। সে ঠিক আছে, তবুও অসুস্থ হয়ে পড়ছে না আরাধ্য। সমস্ত রাগ উছড়ে পড়তে চাইছে শ্রেষ্ঠার ওপর। এভাবে ফাঁকা অফিসে কেউ একা আসে? আজ যদি আমি না আসতাম কি হতো ভাবতে পারছো? আপনি আছেন তো? প্রতিদিনের নিউজ পেপারে একই হেডলাইন দেখতে দেখতে বিরক্ত শ্রেষ্ঠা। শুধু রহস্যময় খুনের বিবরণ, অথচ যারা খুন হচ্ছে তারা কেউই কখনোই ভালো মানুষ ছিল না। এক্ষেত্রে পুলিশের উচিত তাকে বাহবা দেওয়া। যে আসামিগুলোকে উপযুক্ত প্রমাণের অভাবে কিংবা উচ্চস্তরের পা চাপা লোকের সহযোগিতার ফলে বারবার জামিন দিতে হচ্ছে, তাদেরকে নির্মূল্যে শেষ করছে এলো। অথচ সব সময় আশ্চর্যের বিষয় হলো সমাজের ওই কীটগুলোকে মেরে ফেলা মানুষটাকে ধরতে উঠে পড়ে লেগেছে পুরো শহর। মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ ফোর্স, কেউ দুই দ্বন্দ্ব বসে থাকতে পারছে না। মানুষটাকে যেখানে দেখা যাবে সাথে সাথে গুলি করে অর্ডার আছে ওপর মহল থেকে। নির্ঝর একজন দায়িত্বশীল পুলিশ অফিসার, অথচ একথা আরাধ্য ছাড়া কেউ জানে না। ছোট থেকে পুলিশে জয়েন হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারের চাপে তাকে বিজনেসের দিকে পড়াশোনা করতে হয়। তবে পুলিশ ফোর্স জয়েন হওয়ার সমস্ত ক্রেডিট নির্দ্বিধায় আরাধ্যকে দেওয়াই হয়। সম্ভ্রান্ত পরিবারে প্রভাবশালী বাবার একমাত্র সন্তান হওয়ায় বেশ উচ্চপদস্থ কিছু পরিবারে ছিল তার আনাগোনা। সঠিক সময় সেই পরিচিতি কাজে লাগিয়ে নির্ঝরকে পুলিশের কর্মকর্তা নিয়োগের জন্য ট্রেনিংয়ে পাঠিয়েছে সে। এই পুরোটা সময়টা বিদেশে থেকেও একান্তভাবে পাশে ঠেকেছে নির্ঝরের।
শ্রেষ্ঠাকে অফিস থেকে সোজা বাড়িতে ড্রপ করে দিতে চায় আরাধ্য, কিন্তু সে কিছুতেই ছুটি নিতে রাজি নয়। জয়েনিংয়ের অল্প কয়েকদিনের মাঝেই এভাবে ছুটি নেওয়া ব্যাপারটা ভীষণ দৃষ্টিকটু। সেই সাথে ম্যানেজার আরমানের সাথে ঘটে যাওয়া ধস্তাধস্তির কথা ততক্ষণে লোকমুখে রটে গেছে অনেকখানি। আর বরাবরের মতোই সব দোষ এসে পড়ে নারী জাতির ওপর। এটাই আমাদের সমাজ। সমাজের গুটি কয়েক লোক টেনে হিচড়ে বিচার বসাবে মেয়েটার। কোনোরূপ ভূমিকা পালন না করেও সমস্ত দোষারোপ জোর করে ঠুপে দেওয়া হয় তার মুখে। দেখতে সুন্দর বলে নিশ্চয়ই সিডিউস করার চেষ্টা করেছে আরমানকে, নয়তো এইভাবে মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ার ছেলে নাকি ও? বোঝাই তো উচ্চ পদে আছে কিনা। আমরা তো এক জনম কাটিয়ে দিলাম এই অফিসে, আর এই মেয়ে আসতে না আসতেই নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। লজ্জাশরম কোথায় বেঁচে এসেছে কে জানে। কোথায় যাবে বেসবে? দেখো কি এমন কত নিষ্পাপ ছেলেকে ফাঁসিয়েছে। আরে ভাই, নিজের থেকে সম্মতি না দিলে কারোর সাহস আছে নাকি চোখের তুলে তাকানোর? আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম মেয়েটার চরিত্রের সমস্যা আছে। রূপ আছে কি না, রূপসী মেয়েগুলোর সব এক একটা জোস মাল হয়। রাত হলেই এদের পাবো, আর নাইট ক্লাবে দেখা যায় ভিড় করতে। বড়লোক ছেলেদের গলায় ঝুলে পড়ে। ওই তো কটা টাকা মাইনে পায়, ওই দিয়ে এসব রূপ ধরে রাখা যায় নাকি? মাসে মাসে পার্লারের বিল দিতে গেলে এমন কয়েকটা বড়লোকের ছেলেকে হাতে না রাখলে আবার হয় না। কেবিনে ক্লান্ত শরীর এলিয়ে বসে আছে শ্রেষ্ঠা। হঠাৎ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন কর্মচারী। জরুরি কিছু ফাইল নিয়ে বের হওয়ার সময় ভুলবশত দরজা পুরোপুরি না আটকিয়ে চলে যায়। ফলস্বরূপ খানিকটা দূরের ডেস্কে আলোচনায় মেতে ওঠা ভদ্রমহিলা ও ভদ্রলোক গোছের লোকদের প্রতিটা কথাই কানে আসে তার। নিজের সম্পর্কে এত এত খারাপ মন্তব্য শুনে ধক করে ওঠে শ্রেষ্ঠার বুক। হৃদস্পন্দনে ক্রমাগত উথাল পতনের সাথে উকি দেয় অতীতের কিছু কাহিনী। জীবনের বিভস্ততা দেখতে দেখতে ক্লান্ত সে। সমাজের মাঝে ভদ্ররূপে বসবাস করা নিচু মন মানসিকতার মানুষগুলোর পায়ের তলায় থাকা ভাবনাগুলোতে সে রীতিমতো হতাশ। এখন আর ইচ্ছে করে না তাদের সাথে লড়াই করতে। সব ক্ষমতা যেন হারিয়ে গেছে। অথচ একটা সময় পুরো দুনিয়ার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে সে। ছোট শ্রেয়াকে নিয়ে পালিয়ে যায়নি কোথাও, বরং সমাজের মাঝে থেকে কানাঘুষো করা প্রতিটা কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে।